ঢাকার বুড়িগঙ্গার ধারে যখন রাতের বাতাসে শিউলি ফুলের গন্ধ মিশে থাকে তখন সীমান্তের ওপারে এক অজানা অস্থিরতা জন্ম নিচ্ছে। আসামের কোনো অন্ধকার স্কুল মাঠে শত শত যুবক ও নারী লাঠি, তলোয়ার এমনকি বন্দুক হাতে প্রশিক্ষণ নিচ্ছে। তাদের মুখে উন্মত্ত চিৎকার, হিন্দুত্ব জিন্দাবাদ। পাশে দাঁড়িয়ে পুলিশ যেন পাহারাদার নয় বরং অভিভাবক। এই দৃশ্য শুধু ভারতের রাজনীতির উগ্রতার চিত্র নয়, বরং বাংলাদেশের ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা। এই নীরব রাতেই জন্ম নিচ্ছে এমন এক সিদ্ধান্ত যা শুধু আসামের মুসলিম জনপদ নয়, বরং বাংলাদেশের সার্বভৌমত্বকেও কাঁপিয়ে দিতে পারে। ভারত সরকার আসামের তথাকথিত আদিবাসী জনগোষ্ঠীকে অস্ত্র ধরতে অনুমতি দিয়েছে, কিন্তু এই আদিবাসী কারা? সত্যিই কি তারা সাধারণ মানুষ, নাকি বিজেপি ঘনিষ্ঠ উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের ছদ্মবেশী সৈন্যদল? প্রশ্ন উঠছে, এটি কি আসলে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের নতুন ছায়াযুদ্ধ? ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির শেকড় অনেক পুরনো। আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যেন এক বিশাল বৃক্ষ যার ডালপালা ছড়িয়ে পড়েছে বিভিন্ন সংগঠনের ভেতর দিয়ে। বাজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, দুর্গা বাহিনী সবাই একই পরিবারের সন্তান। বাইরে থেকে এরা সামাজিক সংগঠন, কিন্তু ভেতরে তারা আধা সামরিক বাহিনী। 2018 সালে সিআইএ বাজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদকে ধর্মীয় মিলিট্যান্ট আউটফিট হিসেবে চিহ্নিত করে। বিবিসি লিখেছিল, এই প্রশিক্ষণ ক্যাম্পগুলোতে তলোয়ার চালানো, বন্দুক চালানো, বোমা তৈরি করা শেখানো হয়। নাম দেওয়া হয় সেলফ ডিফেন্স ট্রেনিং। আসলে তা হলো উগ্রবাদী সেনা শিবির। দিনে দুপুরে পুলিশের পাহারায় এই প্রশিক্ষণ হয়। প্রশ্ন জাগে, যেখানে লাখো পুলিশ, আধা সামরিক বাহিনী রয়েছে, সেখানে আবার বেসরকারি মিলিশিয়া তৈরি করার প্রয়োজন কেন? উত্তর একটাই, সংখ্যালঘুদের ভয় দেখানো, প্রতিবেশী রাষ্ট্রগুলোকে হুমকি দেওয়া। হিন্দুত্ববাদী মিলিশিয়ারা শুধু ভারতের মুসলিম বা খ্রিস্টানদের শত্রু নয়, তাদের টার্গেটে রয়েছে বাংলাদেশও। একাধিকবার সীমান্তে তারা মিছিল করেছে, অস্ত্র হাতে ঢুকে পড়ার চেষ্টা করেছে। 2024 সালে ভারতের সংবাদ মাধ্যমে খবর বের হয়, বিজেপি সমর্থিত বিক্ষোভকারীরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছিল। তাদের হাতে শুধু লাঠি নয়, ছিল আধুনিক অস্ত্র। এমনকি পাকিস্তান বহুবার আন্তর্জাতিক ফোরামে বলেছে, হিন্দুত্ববাদী উগ্রবাদ শুধু ভারতের সমস্যা নয়, পুরো অঞ্চলের জন্য হুমকি। দীর্ঘদিন সেই সতর্কতা কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু এখন বাংলাদেশও টের পাচ্ছে, সীমান্তের ওপারের আগুন তার ঘরেও ছড়িয়ে পড়তে পারে। চলতি আগস্টে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এক চাঞ্চল্যকর ঘোষণা দেন। তার সরকার একটি বিশেষ পোর্টাল চালু করে, যেখানে আদিবাসী জনগোষ্ঠী যারা নাকি ঝুঁকিপূর্ণ এলাকায় বাস করে, তারা অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে। বলা হচ্ছে এটি তাদের নিরাপত্তার জন্য, কিন্তু ভেতরের খবর অন্য। অস্ত্র বন্টনের প্রকৃত সুবিধাভোগী হচ্ছে বিজেপির ঘনিষ্ঠ হিন্দুত্ববাদী গোষ্ঠী। এভাবে আসামের বুকে তৈরি হচ্ছে আধা সামরিক সেনাদল, যার প্রথম নিশানা আসামের মুসলিমরা, দ্বিতীয় নিশানা বাংলাদেশ। বাংলাদেশের জন্য এর ঝুঁকি বহুমাত্রিক। প্রথমত, সীমান্তের দীর্ঘ অংশ জুড়ে নতুন এক অস্ত্রধারী গোষ্ঠী দাঁড়িয়ে গেলে সীমান্ত নিরাপত্তা ভেঙে পড়বে। বিজেপি হয়তো সীমান্ত পাহারা দেবে, কিন্তু ওপার থেকে যদি অস্ত্রধারী মিলিশিয়া ক্রমাগত উস্কানি দেয়, গুলি চালায় বা গ্রামে হামলা করে, তখন সীমান্তে স্থায়ী অশান্তি তৈরি হবে। দ্বিতীয়ত, এই অস্ত্রধারী দলগুলোকে ব্যবহার করে ভারত চাইলে বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে উত্তর পূর্বের সীমান্তবর্তী জেলাগুলোতে আতঙ্ক ছড়িয়ে দিলে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট হতে বাধ্য। আরেকটি দিক হলো, যখন রাষ্ট্রীয় ছত্রছায়ায় হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো অস্ত্র পায়, তখন বাংলাদেশে বসবাসরত হিন্দু সম্প্রদায়কেও অজান্তে এক অস্বস্তিকর অবস্থায় ফেলা হয়। যে কোনো হামলা বা সংঘর্ষের দায় ঘুরে তাদের ঘাড়ে পড়তে পারে, যা সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভেঙে দেবে। ফলে বাংলাদেশের ভেতরকার শান্তি ও ঐক্য ভঙ্গুর হয়ে উঠতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, এই সিদ্ধান্ত মূলত একটি বার্তা। ভারতের তরফ থেকে বাংলাদেশকে বলা হচ্ছে, তুমি যদি আমাদের নীতি না মানো, সীমান্তে আগুন লাগতে দেরি হবে না। এটি নিছক আসামের ভেতরকার সিদ্ধান্ত নয়, বরং কূটনৈতিক চাপ সৃষ্টির কৌশল। আসাম বহুদিন ধরেই বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিমদের টার্গেট করছে। এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, তৈরি করে লাখ লাখ মানুষকে নাগরিকত্বহীন ঘোষণা করা হয়েছিল। এখন আবার নতুন অস্ত্র বিতরণের সিদ্ধান্ত যেন তাদের ঘাড়ে আরেকটি ফাঁসির দড়ি। এশিয়া নিউজ নেটওয়ার্ক লিখেছে, এই সিদ্ধান্তে ভয়াবহ সহিংসতার ঝুঁকি রয়েছে। বিশেষত আসামের মুসলিমদের অস্তিত্ব সংকট তৈরি হবে। এ যেন এক ধরনের সিভিল ওয়ারের প্রস্তুতি। মুসলিমরা যখন ভয় আর আতঙ্কে বাঁচবে, তখন বিজেপি ঘনিষ্ঠ গোষ্ঠী তাদের নিয়ন্ত্রণ করবে অস্ত্রের জোরে।
ভারতের উত্তর পূর্বাঞ্চল বরাবরই অশান্ত। মণিপুরে গৃহযুদ্ধ, মিয়ানমারের সামরিক সংঘর্ষ, সীমান্ত জুড়ে অস্থিরতা সবকিছু মিলে ভারত যে অ্যাক্ট ইস্ট পলিসি নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করতে চেয়েছিল তা ভেঙে পড়ছে। আসামে অস্ত্র বিতরণের সিদ্ধান্ত শুধু ওই রাজ্য নয়, গোটা উত্তর পূর্বকে অস্থিতিশীল করবে। বাংলাদেশের জন্য এটি দ্বিমুখী হুমকি। একদিকে সীমান্তে উগ্রবাদী মিলিশিয়া, অন্যদিকে অভ্যন্তরে অস্থিতিশীলতার ঝুঁকি। ভারতের এই পদক্ষেপ বাংলাদেশের কূটনীতিকদের জন্য একটি জটিল প্রশ্ন ছুড়ে দিয়েছে। ঢাকা কি চুপ করে থাকবে, নাকি আন্তর্জাতিক ফোরামে আওয়াজ তুলবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক মন্তব্য করেছেন, ভারত সবসময় চেয়েছে বাংলাদেশকে একটি নির্ভরশীল রাষ্ট্র বানাতে। এবার তারা সরাসরি ভয় দেখাচ্ছে। সীমান্তে অস্ত্রধারী গোষ্ঠী তৈরি মানে হলো, তুমি যদি আমাদের কথা না শোনো তাহলে সহিংসতা যে কোনো মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে। বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি বাংলাদেশের অভ্যন্তরে উগ্রবাদী শক্তিদেরও উস্কে দিতে পারে। তারা বলতে পারে, ভারত যদি হিন্দুত্ববাদী বাহিনী তৈরি করে তবে আমরাও প্রতিরোধ করব। এভাবেই জন্ম নিতে পারে সীমান্ত পেরোনো সহিংসতার নতুন অধ্যায়। একটি নির্জন রাত, সিলেট সীমান্তে টহল দিচ্ছে বিজিবির একটি দল। দূরে অন্ধকারে হঠাৎ ঝিলিক দেয় আলো, মনে হয় বন্দুকের নলের ঝলকানি। পাহাড়ি জঙ্গলের ভেতর থেকে ভেসে আসে যুদ্ধের স্লোগান। বিজিবির কমান্ডার রেডিও হাতে নিয়ে চাপা গলায় বলেন, ওরা চলে এসেছে। কিন্তু সীমান্তের ওপাশের অন্ধকার গ্রামে শুধু উগ্র হিন্দুত্ববাদী যুবকেরাই দাঁড়িয়ে নেই। পেছনের ছায়ায় আরেকটি ভয়ঙ্কর আঁচল ছড়িয়ে আছে, নরেন্দ্র মোদী আর শেখ হাসিনার। বাংলাদেশ হাতছাড়া হয়ে যাওয়ায় দুজনেরই মাথা যেন খারাপ হয়ে গেছে। তারা এখন একই উদ্দেশ্যে কাজ করছে, বাংলাদেশকে শেষ করে দেওয়া। তাই সীমান্তের গুলির শব্দে, অস্ত্রের ঝলকানিতে তাদের অদৃশ্য ছায়া মিশে আছে। কিন্তু বাংলাদেশের ভরসা একটাই নাম, প্রফেসর ইউনূস। তার পেছনে দাঁড়িয়ে আছে আন্তর্জাতিক সম্প্রদায়, যারা এখনো চান বাংলাদেশ টিকে থাকুক, মুক্ত থাকুক। যতদিন ইউনূস আছেন বাংলাদেশ আগলে থাকবে। তবে ফেব্রুয়ারির নির্বাচনের পর তিনি অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়ালে কি ঘটবে? নতুন নেতৃত্ব কি ভূ রাজনীতি লড়াইয়ে ইউনূসের মতো ভারতকে সামলাতে পারবে, নাকি শূন্যতার সুযোগ নিয়ে মোদী আর হাসিনা আবারও বাংলাদেশকে দখলে নিতে এগিয়ে আসবে? আকাশে কালো মেঘ জমে, কুয়াশার ভেতর দিয়ে বাংলাদেশ যেন শুনতে পাচ্ছে একটি নতুন রাজনৈতিক ছায়াযুদ্ধ শুরু হয়ে গেছে, যার পরিণতি এখনও অজানা।